এবার মিড ক্যাপ ফান্ডের মধ্যে একটা প্রবলেম রয়েছে। 101 থেকে শুরু করে 250 পর্যন্ত কোম্পানি রয়েছে, মানে 101 থেকে 250 পর্যন্ত কোম্পানি। এর মধ্যে মানে এই 150টা কোম্পানির মধ্যে কিন্তু এই ফান্ড ম্যানেজারকে সিলেক্ট করতে হবে যে আমি কোন স্টকে ইনভেস্ট করবো। এবার তার মধ্যে স্মল ক্যাপের স্কোপ রয়েছে, যে যেখানে ভ্যালুয়েশন লো রয়েছে সেখানে ইনভেস্ট করবে, সবসময় হাই ভ্যালুয়েশনে ইনভেস্ট নাও করতে পারে। কিন্তু মিড ক্যাপের মধ্যে সবথেকে বড় একটা প্রবলেম রয়েছে যে আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনার পকেটে টাকা আছে, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার জন্য অপশন দুটোই, এক হচ্ছে রুটি তরকারি, না হয় ভাত ডাল। তাহলে আপনাকে ওই দুটোর মধ্যে অপশন সিলেক্ট করতে হবে, কারণ আপনার খিদে পেয়েছে, আপনাকে কিছু না কিছু খেতে তো হবেই। তাই মিড ক্যাপ ফান্ড ম্যানেজারের কাছেও এই 150টা কোম্পানিরই অফার। এই 150টা কোম্পানি বাকেট লিস্ট আছে, নে তুই সিলেক্ট করে 150টার মধ্যে তোকে 65% টাকা এই 150টা কোম্পানির মধ্যে তোকে রাখতে হবে। তাহলে এই সিচুয়েশনে এক্স্যাক্ট প্রবলেম ফান্ড ম্যানেজারেরও হয়। তাই আমাদেরকে এই সময় মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করার সময় আমাদেরকে একটা নতুন রেশিও বুঝতে হবে। আমি রিসেন্টলি দুটো ভিডিও বানিয়েছিলাম, একটা বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আর একটা বেস্ট স্মল ক্যাপ ফান্ড নিয়ে। আপনারা দুটো ভিডিওই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর তার মধ্যে আপনারা অনেকে কোয়ারিও করেছেন যে আপনি তো স্মল ক্যাপ নিয়ে বানালেন, ফ্লেক্সি ক্যাপ নিয়ে বানালেন, তাহলে একটা মিড ক্যাপ নিয়েও বানিয়ে দিন। কিন্তু আমি ওই ভিডিওতে যেই প্রসেসগুলো দেখিয়েছি, আপনারা যদি সেম এক্স্যাক্ট প্রসেস ফলো করেন তাহলেও কিন্তু আপনারা নিজেদের জন্য বেস্ট মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করতে পারবেন। কিন্তু তাও অনেকে বলেছেন যে আপনি আমাদের জন্য একবার দেখে দিন, আপনি প্রসেস বুঝিয়ে দিন, তাহলে আমরা বেটার এখানে আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারবো। আমি অবশ্য রিসেন্টলি বেস্ট 5 মিউচুয়াল ফান্ডের একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানেও আমি মিড ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেখানে আমি প্রসেসের ক্রাইটেরিয়া আপনাদেরকে বুঝিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি প্রসেস কীভাবে আমি দেখিয়েছি বা কীভাবে আমি রিয়েল লাইফে এই প্রসেসগুলো ইমপ্লিমেন্ট করি সেটা কিন্তু আমি সেখানে দেখাইনি। তাই এই ভিডিওতে আমি আপনাকে ওই প্রসেসগুলো আরও ক্লিয়ারলি দেখাবো। এই ভিডিওতে আমি আপনাকে একটা নতুন ক্রাইটেরিয়া দেখাবো, যেটা আমি ইন্টারনালি ফলো করি কিন্তু আপনাদের সাথে শেয়ার কখনোই করিনি। রিজন হচ্ছে, আমি ভেবেছিলাম যে যদি আমি সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনাদেরকে ডিটেলে বলি তাহলে সেই ক্ষেত্রে আপনার হয়তো বুঝতে কমপ্লিকেশন আসবে বা ভিডিওটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু দেখলাম যে না, আপনারা আমার আগের প্রত্যেকটা ভিডিওই খুবই মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝেছেন এবং তার মধ্যে থেকে কোয়ারিও করছেন আমাকে, যেটা আমার খুবই ভালো লাগলো। আপনাদের এই অ্যাপ্রিসিয়েশনই আমার খুব ভালো লাগে। আর আপনারা আমাকে রেগুলার এভাবে ফিডব্যাকও দেবেন যে কোথায় কোথায় কী জিনিস ইমপ্লিমেন্ট করলে হয়তো আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। সো আজকে আমরা টপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করব। বেস্ট 5 নয়, টপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করব। দেখুন, ওভারঅল যদি ধরি তাহলে মিউচুয়াল ফান্ডে প্রচুর ক্যাটাগরি রয়েছে। মেনলি যে ক্যাটাগরিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড আর ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড। কিন্তু এর মধ্যে আমরা যেটা মেন ফান্ড রয়েছে সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। সো লার্জ ক্যাপ ফান্ড কি? লার্জ ক্যাপ ফান্ডে আমাদের ইন্ডিয়ার টপ 100 কোম্পানি রয়েছে। এখানে 1 থেকে শুরু করে 100টা কোম্পানি এর মধ্যে লিস্টেড। মিড ক্যাপ কাকে বলা হয়? মিড ক্যাপ হচ্ছে 101 থেকে শুরু করে 250 পর্যন্ত কোম্পানি, মানে 101 থেকে শুরু করে 250 পর্যন্ত যে কোম্পানি তাদেরকে বলা হয় মিড ক্যাপ। আর 251 থেকে শুরু করে বাকি যত কোম্পানি রয়েছে, 251, 52, 53 এমনি করে হাজার হাজার যত কোম্পানি রয়েছে, সবাই হচ্ছে স্মল ক্যাপ আন্ডারে পড়ে। স্মল ক্যাপের মধ্যে আরও ভাগ রয়েছে, মাইক্রো ক্যাপ এরকমভাবে ভাগ রয়েছে, কিন্তু আমরা ওভারঅল টোটাল 250 পর থেকে সব স্মল ক্যাপ। তাহলে কি বুঝলাম? প্রথম 100টা লার্জ ক্যাপ, 101 থেকে শুরু করে 250 পর্যন্ত মিড ক্যাপ, আর 250 পর থেকে সব কিছু স্মল ক্যাপ। এবার মিড ক্যাপ ফান্ডের মধ্যে একটা প্রবলেম রয়েছে। আমি আপনাকে আগেও বলেছিলাম যে স্টক মার্কেটের মধ্যে স্টক খোঁজা খুবই ইজি, কিন্তু লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড খোঁজা সব থেকে কঠিন কাজ। কেন? কারণ বেশিরভাগ মিউচুয়াল ফান্ড তার ইন্ডেক্সকে বিটই করতে পারে না, মানে সে যেই বেঞ্চমার্ককে ফলো করে, যে ইন্ডেক্সকে ফলো করে, সেই ইন্ডেক্সের রিটার্নকেই বিট করতে পারে না। মানে কীরকম খারাপ অবস্থা বুঝুন মিউচুয়াল ফান্ডের। তো এর মধ্যেও আবার বেস্ট ফান্ড খোঁজা খুবই বেশি টাফ কাজ। কিন্তু আমি এই টাফ জবটাকে আপনাদের জন্য ইজি বানাবো, কারণ দীর্ঘদিন পরিশ্রম করে আমি বেশ কিছু ক্রাইটেরিয়া ডেভেলপ করেছি, যেটা দিয়েই কিন্তু আপনি ফান্ড সিলেক্ট করতে পারবেন। দেখুন, আপনি অনেক রকম ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে বলবে যে এই রেশিও দেখো, সেই রেশিও দেখো, ওটাও দেখো, সেটাও দেখো। এত কিছু দেখার দরকার হয় না, কয়েকটা মেন ক্রাইটেরিয়া ফলো করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার জন্য ফান্ড। এবার মিড ক্যাপ ফান্ডের প্রবলেম কী রয়েছে? লার্জ ক্যাপ ফান্ড তো স্টেবল কোম্পানি, সেখানে 100টার মধ্যে ইনভেস্টমেন্ট হয়। স্মল ক্যাপ কোম্পানি, সেখানে 250 পর থেকে বাকি হাজার হাজার কোম্পানি আছে, তার মধ্যে ইনভেস্টমেন্ট হয়। এবার তার মধ্যে স্মল ক্যাপের স্কোপ রয়েছে, যে যেখানে ভ্যালুয়েশন লো রয়েছে সেখানে ইনভেস্ট করবে, সবসময় হাই ভ্যালুয়েশনে ইনভেস্ট নাও করতে পারে। কিন্তু মিড ক্যাপের মধ্যে সবথেকে বড় একটা প্রবলেম রয়েছে। মিড ক্যাপের জন্য যে প্রবলেমটা, সেটা হচ্ছে মিড ক্যাপের কাছে সিলেকশনের জন্য 101 থেকে শুরু করে 250 পর্যন্ত কোম্পানি রয়েছে, মানে 101 থেকে 250 পর্যন্ত কোম্পানি। এর মধ্যে মানে এই 150টা কোম্পানির মধ্যে কিন্তু এই ফান্ড ম্যানেজারকে সিলেক্ট করতে হবে যে আমি কোন স্টকে ইনভেস্ট করবো। এবার সাপোজ মার্কেটের মধ্যে ভ্যালুয়েশন হাই রয়েছে, তাহলে তাদেরকে ওই হাই ভ্যালুতে ইনভেস্ট করতে হবে, কারণ আপনি তো টাকা দিচ্ছেন আর আপনার টাকা সে পার্ক করতেই হবে, তাকে ইনভেস্ট করতেই হবে। তা সে কী করবে?
সে ওই হাই ভ্যালুতে ইনভেস্ট করবে। মিড ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজার কিন্তু জানে যে এই মুহূর্তে ভ্যালুয়েশন হাই রয়েছে, ইনভেস্ট না করলেই ভালো হয়, কিন্তু তার কাছে কোনো অপশন নেই। এই 150টা কোম্পানির মধ্যেই কিন্তু তাকে ইনভেস্ট করতে হবে, এটাই একটা ড্রব্যাক মিড ক্যাপ কোম্পানির। আর মিড ক্যাপ ফান্ডের মধ্যে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট গাইডলাইন কোনো একটা মিড ক্যাপ ফান্ড তার 65% টাকা মিড ক্যাপেই ইনভেস্ট করতে পারে, বাকি 35% টাকা সে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ বা কোনো ডেট ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারে। কিন্তু এই টোটাল এত বড় কর্পাস 65% কর্পাসকে তাকে পুরো মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করতে হয়। আর মিড ক্যাপের মধ্যে যদি ভ্যালুয়েশন হাই থাকে তাহলে সে ফেসে গেল, ইনভেস্টমেন্ট হাই ভ্যালুতে করতে হলো, তাহলে সেক্ষেত্রে রিটার্ন জেনারেশনে প্রবলেম হয়। তাই এক্ষেত্রে ফান্ড ম্যানেজারের স্কিল খুব ডিপেন্ড করে যে ওই 150টার মধ্যে তাকে কোনোভাবে একটা স্টক খুঁজে বার করতেই হয় যেখানে খুব ভালো রিটার্ন পেয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে বা তার ভ্যালুয়েশন লো রয়েছে। আর ভ্যালুয়েশন লো থাকবে তখনই তো ফান্ড ম্যানেজার ইনভেস্ট করবে, আর লো ভ্যালুয়েশন ইনভেস্ট করলে বেটার রিটার্ন পাওয়া যাবে। তাই মিড ক্যাপ থেকে ফান্ড খোঁজা খুবই কঠিন কাজ। এখানে আমাদেরকে আরও একটা জিনিস লক্ষ্য করতে হয়, যেহেতু এদের কাছে বাকেট লিস্টই কম। সাপোজ আপনি এক্সাম্পল স্বরূপ ভাবুন না যে আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনার পকেটে টাকা আছে, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার জন্য অপশন দুটোই, এক হচ্ছে রুটি তরকারি, না হয় ভাত ডাল। তাহলে আপনাকে ওই দুটোর মধ্যে অপশন সিলেক্ট করতে হবে, কারণ আপনার খিদে পেয়েছে, আপনাকে কিছু না কিছু খেতে তো হবেই। তাহলে ওই রুটি তরকারি ভাত ডালের মধ্যে সিলেক্ট করতে হবে। তাই মিড ক্যাপ ফান্ড ম্যানেজারের কাছেও এই 150টা কোম্পানিরই অফার। এই 150টা কোম্পানি বাকেট লিস্ট আছে, নে তুই সিলেক্ট করে 150টার মধ্যে, তোকে 65% টাকা এই 150টা কোম্পানির মধ্যে তোকে রাখতে হবে। কী করবেন তাহলে এই সিচুয়েশন আপনি? তাহলে এই সিচুয়েশনে এক্স্যাক্ট প্রবলেম ফান্ড ম্যানেজারেরও হয়। তাই আমাদেরকে এই সময় মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করার সময় আমাদেরকে একটা নতুন রেশিও বুঝতে হবে, যে রেশিওতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে যে ফান্ড ম্যানেজারের স্কিল কতটা রয়েছে। দেখুন, ফান্ড ম্যানেজারের লাইফ হিস্ট্রি পড়ার আমাদের বিশেষ প্রয়োজন নেই। ফান্ড ম্যানেজারের স্কিল তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। অনেকেই বলবেন যে আমি আমার ভিডিওতে ফান্ড ম্যানেজারের কথা ডিসকাস করি না, সে কতদিন ধরে ফান্ডের মধ্যে রয়েছে বা সে কতদিন ধরে এই ফান্ডটাকে চালাচ্ছে বা তার এক্সপিরিয়েন্স কী রয়েছে। দেখুন, কে কী এক্সপিরিয়েন্স আছে, কার কত শিক্ষাগত যোগ্যতা, এগুলো জানার বিশেষ দরকার নেই। তার পারফরমেন্স সেটা বলে দেবে যে তার যোগ্যতা কত। চিন্তা নেই, আমি আপনাদের জন্য এক্স্যাক্ট বেস্ট ফান্ডই সিলেক্ট করে দেখাবো এবং তার প্রসেসও আপনাকে ডিসকাস করব। আর আমার কিন্তু এই ভিডিওতে উদ্দেশ্য নয় যে বেস্ট ফান্ড আপনাদের জন্য বার করা এবং সেটাতে আপনার ইনভেস্ট করা। আমার উদ্দেশ্য এটা যে আপনাকে শেখানো যে আমি কোন প্রসেস ফলো করে ইনভেস্ট করছি। না হলে তো প্রত্যেকটা জিনিস আমাকেই কোশ্চেন করতে হবে আপনাকে যে এই ফান্ডটাও বলে দাও, ওই ফান্ডটাও বলে দাও। দরকার নেই। আপনি কেন কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন? আপনি নিজে শিখুন এবং নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন। আর যদি ইমপ্লিমেন্ট করার পরে আপনি পান যে না এই প্রসেস ফলো করে আপনার বেটারমেন্ট হচ্ছে, তাহলে অবশ্যই একটা ভিডিওকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি মেনলি 3টে ক্রাইটেরিয়া ডিসকাস করেছিলাম যেটার উপর আমাদেরকে ফোকাস রাখতেই হবে। সেটা হচ্ছে আলফা, এক্সপেন্স রেশিও আর এজ অফ দ্য ফান্ড হাউস। কিন্তু মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করার সময় আমরা আরও একটু সিকিউরিটি চাই। আমরা চাই যে মিড ক্যাপের মধ্যে ভোলাটিলিটি থেকে আমরা যেন একটু বাঁচতে পারি। দেখুন, ভোলাটিলিটি তো থাকবেই। স্মল ক্যাপ বা মিড ক্যাপে আপনি যদি ইনভেস্ট করেন তো ভোলাটিলিটি থাকবে, প্রবলেম থাকবে, সবই থাকবে। কিন্তু মিড ক্যাপের কাছে যেহেতু বাকেট লিস্টই কম, তো আমাদের জন্য বেস্ট ফান্ড সিলেক্ট করার সময় বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর নজর দিতে হবে। তার মধ্যে শুধুমাত্র মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করার জন্য আমি আরও একটা ক্রাইটেরিয়া সাহায্য নেব, যাকে বলা হয় শর্ট ইন রেশিও। শর্ট ইন রেশিও আবার একটা নতুন ক্রাইটেরিয়া। কি শর্ট ইন রেশিও? খায় না মাথায় দেয়? চিন্তা নেই, আমি আপনাকে এই ভিডিওতে সব বুঝিয়ে দেবো। আলফাতে আপনাকে বলে দেয় সে তার বেঞ্চমার্কের থেকে কত বেটার রিটার্ন দিচ্ছে, মানে যেই বেঞ্চমার্ককে সে ফলো করে তার থেকে বেটার রিটার্ন দিতে পারছে কি পারছে না। বেটার রিটার্ন দিতে পারলে পজিটিভ আলফা, না দিতে পারলে নেগেটিভ আলফা। এক্সপেন্স রেশিও এটা বলে যে সেই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য ফান্ড ম্যানেজার কত টাকা আপনার কাছে চার্জ নিচ্ছে, মানে 100 টাকায় 70 পয়সা 60 পয়সা এরকম যদি চার্জ হয়, সেটা লোয়ার এক্সপেন্স রেশিওর মধ্যে আমরা ধরবো। এজ অফ দ্য ফান্ড হাউসের মধ্যে আমাদেরকে এটা বলে দেয় যে ফান্ডটা পুরনো ফান্ড, মানে তার হিস্টোরিক্যাল ডেটা আমরা দেখতে পাবো। তো আমরা সেখানে বুঝতে পারবো যে ফান্ড ম্যানেজার ক্যাপাবিলিটি কীরকম রয়েছে। আর এরপরেও আমরা চেক করতাম রোলিং রিটার্ন। সব কিছু করার পরে আমরা যখন ফান্ডগুলো পেয়ে যেতাম, তারপর আমরা রোলিং রিটার্ন চেক করতাম। রোলিং রিটার্ন আমাকে এটা শো করে যে ফান্ডের গ্রোথের স্টেবিলিটি কেমন রয়েছে, যে রেগুলার বেসিসে কেমন গ্রোথ দিচ্ছে। এবার আমাদের নতুন ক্রাইটেরিয়া হচ্ছে শর্ট ইন রেশিও। শুধুমাত্র মিড ক্যাপের জন্য আমরা কিন্তু এক্সট্রা সিকিউরিটির জন্য এটা করছি। এবার শর্ট ইন রেশিওতে আমাদের কী বলে দেখুন, নর্মালি বুল মার্কেট যখন থাকে তখন তো প্রত্যেকটা ফান্ড ভালো পারফর্ম করে, কিন্তু যখন বেয়ার মার্কেট থাকে তখনই কিন্তু ফান্ড ম্যানেজারের ক্যাপাবিলিটি দেখা যায়। তখনই ফান্ড ম্যানেজার দেখায় যে বিয়ার মার্কেটের সময় সেই ফান্ডটাকে কীভাবে হোল্ড করতে পারছে বা কীভাবে তার পারফরমেন্স হোল্ড করতে পারছে। সাপোজ বিয়ার মার্কেটের মধ্যে দেখবেন অধিকাংশ মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ড 30%, 40% অবধি ডাউন হয়। কিন্তু এই সিচুয়েশনের মধ্যে বেশ কিছু ফান্ড রয়েছে যারা 10% ডাউন হয়, মানে বাকি ফান্ড তো 50% পড়ে গেল, 30% পড়ে গেল, কিন্তু এই ফান্ডটা 10%, 20% পড়লো। তার মানে কি, যে এরা বেয়ার মার্কেটের মধ্যে খুব ভালো পারফর্ম করছে। তাই সবথেকে খারাপ সময় যে ভালো পারফর্ম করবে সেই ফান্ডটাই বেস্ট ফান্ড। সবথেকে ভালো সময় যে ভালো পারফর্ম করবে সে নয়, যে সবথেকে খারাপ সময় ভালো পারফর্ম করবে সেই বেস্ট ফান্ড। তাই শর্ট ইন রেশিও এটা আমাকে বলে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের কথা। তার মানে কি, যে যখন মার্কেট পড়ছে সে কেমন পারফর্ম করছে এবং যখন মার্কেট ফল করছে তার পরিবর্তে যখন মার্কেট বাড়ছে তখনকার তার পারফরমেন্সের রেশিও কী, মানে যখন বাকি ফান্ডরা পড়ছে এই ফান্ডটা কতটা ফাস্ট পড়ছে,
বা কতটা স্লো পড়ছে, এটাই শর্ট ইন রেশিও দেখায় যে মার্কেট যখন বেয়ার মার্কেট সিচুয়েশনে থাকে তখন ফান্ডের পারফরমেন্স কীরকম এবং তখন ফান্ডটার রিস্ক কেমন নিচ্ছে। দেখা যাচ্ছে যে বেয়ার মার্কেটে ফান্ডটা 30% 40% পড়ে যাচ্ছে, তার মানে খুব বেশি রিস্ক নিয়ে নিচ্ছে, তো তার পরিবর্তে রিটার্ন কত দিচ্ছে, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কত আছে। তো এই শর্ট ইন রেশিও এই দুটোকে মেজার করে এবং দেখে যে তার খারাপ সময়, সবথেকে খারাপ সময়ে ফান্ডটা কেমন পারফর্ম করেছিল, এটাই শর্ট ইন রেশিও আপনাকে বলে। আর শর্ট ইন রেশিও যত বেটার, যত হাই থাকবে তত আমাদের ফান্ড বেটার। তো আমরা তাহলে এই 4টে ক্রাইটেরিয়ার উপর বেস করে আজকে ফান্ড সিলেকশন করব, তারপরে রোলিং রিটার্ন চেক করব। তো এর জন্য যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো চলুন, এর জন্য আমরা টিকারটেপ ওয়েবসাইট ওপেন করলাম। দেখুন টিকারটেপ আমাকে স্পন্সর করেনি, কিন্তু আমি নিজে পার্সোনালি টিকারটেপ ইউজ করি এবং এখান থেকে আমি বেটার রেজাল্ট পাই, তার জন্য আমি টিকারটেপ আপনাকেও সাজেস্ট করছি। তো আপনি টিকারটেপ ওয়েবসাইটে যান, এখানে মিউচুয়াল ফান্ড স্ক্যানার ওপেন করে নিন। মিউচুয়াল ফান্ড স্ক্যানার ওপেন করার পরে এখানে আমাদের এই যে 4টে ক্রাইটেরিয়া বলেছিলাম, সেই 4টে ক্রাইটেরিয়া আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো। এখানে দেখুন একটা ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরির মধ্যে আমরা কি করবো, যেহেতু আজকে আমরা মিড ক্যাপ ফান্ড নিয়ে ডিসকাস করছি, তো আমরা এখানে লিখবো মিড ক্যাপ। তো আমরা এখানে পেয়ে গেলাম মিড ক্যাপ ফান্ড, সিলেক্ট করে নিলাম। তার মানে এখানে যতগুলো মিড ক্যাপের ফান্ড রয়েছে সবগুলো আমাদেরকে শো করবে। এবার এরপরে আমরা কি সিলেক্ট করবো, এরপরে আমরা এখানে 3 ইয়ার্সের সিএজিআর রয়েছে, এটাকে আমরা সরিয়ে দেবো। এক্সপেন্স রেশিও, এবার এক্সপেন্স রেশিও আমরা এটাকে করে নেবো লো। তার লো থেকে আমরা দেখুন 0 থেকে 40 রয়েছে, এটাকে আমরা বাড়িয়ে করে নেবো 70, কারণ আমরা মোটামুটি 100 টাকায় 70 পয়সা অবধি যদি চার্জ করে কোনো ফান্ড হাউস, সেটা আমরা লোই মনে করবো। আর এরপরে আমাদের কি তাহলে দুটো হলো, তাহলে আমরা ফান্ড সিলেক্ট করে নিলাম। এবার এক্সপেন্স রেশিও আমাদের ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম। এরপর আমরা কি করবো, আলফা সিলেক্ট করবো। আলফা সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা 5 ইয়ার্স মানে এজ অফ দ্য ফান্ড হাউস সিলেক্ট করবো, কিন্তু এখানে 5 ইয়ার্সের কোনো ফিল্টার নেই, তাই আমরা কি করবো 5 ইয়ার্স সিএজিআর করবো। দেখুন আমাদের সিএজিআর রিটার্ন দেখার কোনো দরকার নেই, কিন্তু এখানে আমরা 5 ইয়ার সিএজিআর নিলে সাপোজ কোনো একটা ফান্ড 5 বছরের পুরনো, তবেই তার সিএজিআর রিটার্ন শো করবে। সো 5 ইয়ার্সের সিএজিআর আমরা ইমপ্লিমেন্ট করার পর দেখবো যে সিএজিআর নাম্বারটা শো করছে কিনা। যদি নাম্বার শো করে তাহলে ফান্ডটা 5 বছরের পুরনো, আর যদি নাম্বার শো না করে তাহলে ফান্ডটা 5 বছরের পুরনো নয়। সিম্পল, আমাদের সিএজিআর রিটার্ন দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা নিচ্ছে 5 বছর আছে কি না সেটা দেখার। তাহলে আমরা এখানে সিএজিআর রিটার্ন 5 ইয়ার্স করে নেবো। আর কি এক্সপেন্স রেশিও লিখবো, এখানে কি লিখলাম এক্সপেন্স রেশিও। সো এক্সপেন্স রেশিও অলরেডি দেওয়াই রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের ক্রাইটেরিয়া পেয়ে গেলাম। এবার বিষয় হচ্ছে তাহলে আমরা কী কী সিলেক্ট করলাম, এক্সপেন্স রেশিও, আলফা আর 5 বছরের পুরনো হতে হবে ফান্ডকে। এবার এর সাথে সাথে আজকে একটা নতুন ক্রাইটেরিয়া কি বললাম, শর্ট ইনো রেশিও। শর্ট ইনো রেশিও আমাদেরকে ইন্ডিকেশন দেবে যে ফান্ডটার পারফরমেন্স যখন বেয়ার মার্কেট ছিল তখন কেমন করেছে আর এখন তার পারফরমেন্স কীরকম রয়েছে। তো এবার আমরা আরও একটা ফিল্টার অ্যাড করব, শর্ট ইনো রেশিও। শর্ট ইনো রেশিও এটা অ্যাড করে নিলাম, ডান। তাহলে কী কী অ্যাড করলাম, আমরা অ্যাড করলাম এক্সপেন্স রেশিও, আলফা, 5 বছরের পুরনো, শর্ট ইনো রেশিও। তাহলে এই 4টে ক্রাইটেরিয়ার উপর আগে ফান্ডকে আমরা ফিল্টার করব। তো চলুন দেখে নিই শর্ট ইনো রেশিও যার যত বেশি সেই ফান্ডকে আমরা নেব। তাহলে আমরা অলরেডি এক্সপেন্স রেশিও করে নিয়েছি, আর এখানে আরেকটা কাজ করব, আমরা এখানে আলফাটাকে হাই করে নেব। মানে আমরা হাই আলফা যাদের রয়েছে, মানে যারা খুব ভালোভাবে বেঞ্চমার্কে বিট করেছে, আমরা তাদেরকে এখানে নেব। তাহলে আমরা হাই আলফা করে নিলাম, লো এক্সপেন্স রেশিও করে নিলাম, সিএজিআর 5 বছর করে নিলাম, শর্ট ইনো রেশিও যেমন আছে সেরকম রেখে দিলাম, আর লো এক্সপেন্স রেশিওটা আপ টু 70 পয়সা অবধি করে নিলাম। তাহলে আমরা এবার এখানে দেখবেন অলরেডি অনেক কম ফান্ড চলে এসেছে। এবার বিষয় হচ্ছে লক্ষ্য করে দেখুন, বেশ কিছু ফান্ডের মধ্যে দেখুন এই নিচের দিকে সিএজিআর 5 ইয়ার সিএজিআরটা নেই, তার মানে কি এই ফান্ডটা 5 বছরের পুরনো নয়, আমরা অ্যাভয়েড করবো এটাকে। তাহলে আমরা এই বাকি ফান্ডগুলো নিয়েই কথা বলবো। এবার শর্ট ইনো রেশিও যাদের হাই তাদেরকে আমরা সিলেক্ট করবো। তাহলে আমরা এখানে হাই করে নিই এটাকে, তো এটাকে শর্ট ইনো রেশিও আমরা হাই থেকে সিলেক্ট করবো। মানে আমরা পরপর 5টা ফান্ড সিলেক্ট করবো, হাই, তারপরে একটু কম, তারপরে একটু কম, এভাবে 5টা ফান্ড আমরা আগে সিলেক্ট করবো। সো আমাদের প্রথম ফান্ড কী এলো, প্রথম ফান্ড এলো ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। তারপরে কি এলো, সেকেন্ড আমাদের এলো মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। দেখুন কারণ এখানেও শর্ট ইনো রেশিও রয়েছে, এখানেও সিএজিআর রয়েছে, আলফা রয়েছে, সবই রয়েছে। আর 3 নম্বর ফান্ড কী রইলো, এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড। 4 নম্বর ফান্ড হলো, আচ্ছা 4 নম্বর ফান্ড কিন্তু WOC নেওয়া যাবে না, কারণ দেখুন সিএজিআর কিন্তু এর মধ্যে নেই। আর তাহলে 4 নম্বর ফান্ড হচ্ছে কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড, কারণ এখানে সিএজিআর অলরেডি রয়েছে। আর তারপরে 5 নম্বর ফান্ড আমাদের হলো PGIM মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড। তাহলে এটা 5 নম্বর ফান্ড। তাহলে এই 5টা ফান্ড আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এই 5টা ফান্ডের মধ্যে কম্পেয়ার করব, কারণ আমি বলেছিলাম বেস্ট 5 ফান্ড নয়, আমি বলেছিলাম বেস্ট ফান্ডই আমরা এর মধ্যে সিলেক্ট করব। সো আমরা কি করব, এরপরে একটা নতুন ওয়েবসাইট ওপেন করে নেব। সো আমরা এখানে অ্যাডভাইজার খোঁজ ওয়েবসাইট ওপেন করে নিলাম। প্রথমে করেছিলাম টিকারটেপ, সেখানে আমরা ফিল্টারের মাধ্যমে আগে প্রথমে 5টা ফান্ড আমরা নিয়ে নিলাম। দেখুন এই 5টা ফান্ডই কিন্তু বেস্ট ফান্ড। এই 5টা ফান্ডের মধ্যেও যদি যে কোনো একটাতে আপনি ইনভেস্ট করেন তাও কিন্তু ভালো রিটার্নই পাবেন, যেহেতু আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে এর মধ্যে। কিন্তু আমরা চাইছি সবথেকে বেস্ট ফান্ড। তাহলে এই 5টা ফান্ডের মধ্যে সবথেকে বেস্ট ফান্ড আমরা কীভাবে খুঁজবো, অ্যাডভাইজার ওয়েবসাইটে যাব। এখানে এসে এখানে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে
এখানে রোলিং রিটার্নে ক্লিক করব। দেখুন রোলিং রিটার্নে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন রোলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি, মানে তার ক্যাটাগরি থেকে রোলিং রিটার্ন সব থেকে বেশি কে দিয়েছে। তো আমরা রোলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি এই অপশনটা সিলেক্ট করে নেব। বা সিলেক্ট করার পর আমরা কী করবো, দেখুন এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশনটা রয়েছে। সো সিলেক্ট ক্যাটাগরিতে আমরা কী করবো, যেহেতু মিড ক্যাপ ফান্ড করছি তাহলে আমরা এখান থেকে মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করে নেব। এবার এখানে টোটাল 5টা ফান্ডকে আমাদের কম্প্যারিজন করার অপশন দেয়। তো আমরা প্রথম থেকে ফান্ডগুলো লিখে নিই, 1 2 3 4 বলে কোনো নাম্বার নেই, আমরা পরপর ফান্ডগুলোর নাম যেরকম পেলাম আমরা দিয়ে দেবো। এখানে প্রথমে দিয়ে দিলাম মিড ক্যাপ ফান্ড, প্রথমে দিয়ে দিলাম পিজিআই মিড ক্যাপ ফান্ড। তারপরে নেক্সট, আচ্ছা লক্ষ্য করে দেখবেন এখানে পিজিআই আমরা এটা করে নেবো ডাইরেক্ট গ্রোথ, আমরা ডাইরেক্ট ফান্ডের সাথে কম্প্যারিজন করবো। আচ্ছা নেক্সট আমরা করবো কি, নেক্সট আমরা নিলাম কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, এটাকে আমরা করে দেবো ডাইরেক্ট গ্রোথ, ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আচ্ছা তার 3 নম্বর ফান্ড আমরা নিয়ে নিলাম এখানে আমাদের এডব্লিউএস মিড ক্যাপ ফান্ড, এটাকেও আমরা করে দেবো ডাইরেক্ট গ্রোথ হলো। 4 নম্বর ফান্ড আমরা এবার নেব এখানে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড, এটাকে করে নেবো ডাইরেক্ট গ্রোথ। আর এখানে 5 নম্বর ফান্ড আমরা নেব ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, এটাকেও আমরা করে নেব ডাইরেক্ট গ্রোথ। তাহলে আমরা যেই 5টা ফান্ড অলরেডি ফিল্টারে পেয়েছিলাম সেই 5টা ফান্ডকে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার 5টা ফান্ডকে সিলেক্ট করলাম, এরপরে কাজ কি, দেখুন এখানে একটা স্টার্ট ডেট দেখতে পাবেন। স্টার্ট ডেট বলতে আমরা এই ফান্ডের 5 বছরের রোলিং রিটার্ন কম্প্যারিজন করবো, যে রোলিং মানে কনসিস্টেন্ট বেসিসে কোন ফান্ডগুলো ভালো রিটার্ন আমাদেরকে দিয়েছে। তো 5 বছর রোলিং রিটার্নের জন্য আমরা পুরোনো 5 বছরের ডেট সিলেক্ট করবো। তো এখানে অলরেডি 2020 আছে, আমরা এটাকে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা 2020 এটা করে নেব, মানে আমরা আজ থেকে 5 বছরের পিছনের ডেট ধরলাম। আর এখানে রোলিং রিটার্নের মধ্যে 3 ইয়ার্স সিলেক্ট আছে, এটাকে 5 ইয়ার্স করে নিলাম। তাহলে কি করতে হলো, আপনাকে প্রথমে মিড ক্যাপ সিলেক্ট করলেন, 5টা ফান্ডের নাম দিয়ে দিলেন, আর 5 বছরে যেহেতু রোলিং রিটার্ন আপনি চেক করছেন, কারণ 5 বছরের ডেটাই আমাদেরকে বলবে যে ফান্ডটা কনসিস্টেন্ট বেসিসে কেমন পারফর্ম করেছে। তাই 5 বছরকার পুরোনো একটা ডেট সিলেক্ট করে নিলাম, 1 জানুয়ারি 2020 করে নিলাম, আর 5 বছরের রোলিং রিটার্ন পিরিয়ড সিলেক্ট করলাম। এবার আমরা করে দেবো সাবমিট। যেই আমরা সাবমিটে ক্লিক করলাম, দেখুন এখানে লাইন চার্টের মধ্যে অনেকগুলো চার্ট আপনি লক্ষ্য করে দেখুন, অনেকগুলো চার্ট আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই চার্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, একটা লাইন যেটা ডিপ পার্পল কালারের লাইন আছে, আমি প্রথমে বলে দিচ্ছি এটা 2020 থেকে আমরা দেখছি। দেখুন ডিপ পার্পল কালারের যে লাইন, এই বক্সের মধ্যে বড় করে দেখতে পাবেন আপনি, যে ডিপ পার্পল কালারের যে লাইন সেটা হচ্ছে মতিলাল অসওয়ালের লাইন। তারপর ডিপ ব্লু কালারের যে লাইন সেটা হচ্ছে এডেলওয়াইসের লাইন। আর তারপরে হচ্ছে ডিপ ইয়েলো কালারের যেটা লাইন সেটা পিজিআইএম। তারপরে রয়েছে ইনভেস্টকো ইন্ডিয়া, তারপরে রয়েছে কোটাক। আর যে নিচের দিকে একদম পার্পল কালারের যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইট পার্পল কালার, সেটা হচ্ছে ইকুইটির ক্যাটাগরি, মানে এই মিড ক্যাপ ইকুইটি এই মুহূর্তে ওভারঅল ক্যাটাগরিতে কীরকম রিটার্ন দিয়েছে তার তুলনায় বাকি ফান্ড কীরকম রিটার্ন দিচ্ছে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি বেটার রিটার্নে দিচ্ছে প্রত্যেকটা ফান্ডই। দেখুন বেটার রিটার্ন কিন্তু প্রত্যেকটা ফান্ড দেয় না, যেহেতু আমাদের ক্রাইটেরিয়া খুব স্ট্রং ছিল তার জন্য আমরা সেই ফান্ডগুলোই পেয়েছি যেগুলো তার বেঞ্চ মার্কেট থেকে বেটার রিটার্ন দিচ্ছে। কারণ অলরেডি আমরা ক্রাইটেরিয়ার মধ্যে সিলেক্ট করেছিলাম আলফা, আর আলফা সেই সব কোম্পানির বেটার থাকে যারা তার বেঞ্চ মার্কেট থেকে বেটার রিটার্ন দেয়। কোনো কোম্পানি যখন তার বেঞ্চ মার্কেট থেকে ভালো রিটার্ন দেয় তাহলে পজিটিভ আলফা, নেগেটিভ রিটার্ন দিলে নেগেটিভ আলফা। আর আমরা সবসময় হাই আলফাকে সিলেক্ট করেছি, তার মানে অলরেডি সে তার বেঞ্চ মার্কেট থেকে বেটার রিটার্নই দিয়েছে, তাই এটা নিয়ে কোনো চিন্তাই নেই। এবার বিষয় হচ্ছে লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখুন টপে রয়েছে কিন্তু একটাই ফান্ড মতিলাল অসওয়াল, তার দ্বিতীয় নম্বরে রয়েছে আরেকটা ফান্ড, সেটা হচ্ছে ডিপ ব্লু কালারের যে লাইন সেটা হচ্ছে এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড। দেখুন এই লেভেলে গিয়ে মতিলাল অসওয়াল দিচ্ছিল, মতিলাল অসওয়াল রিটার্ন দিচ্ছিল 33%, আর এই সময় এডেলওয়াইস দিচ্ছিল 31%। আর 3 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে ডিপ ইয়েলো কালারের, সেটা দিচ্ছিল পিজিআইএম ফান্ড, সেটা দিচ্ছিল 29%। যখন টপে পারফর্ম করেছে তখন লক্ষ্য করে দেখুন তখনও কিন্তু বেস্ট রিটার্ন দিয়েছিল মতিলাল অসওয়াল, 40% অব দি রিটার্ন দিয়েছিল। আর সেকেন্ডে দিয়েছিল ডিপ ব্লু কালার লাইন মানে 39%, আর পিজিআইএম ফান্ড, মানে কিন্তু টপ 3তে এই 3টে কোম্পানি রয়েছে। কিন্তু টপে একটা কোম্পানি, আমরা এখানে টপ 3 কোম্পানি সিলেক্ট করছি না, টপ কোম্পানি সিলেক্ট করছি। আর টপে কি রয়েছে দেখুন, একদম লাস্ট পর্যন্ত যদি চলে যাই তার টপে একমাত্র একটা কোম্পানি রয়েছে ডিপ পার্পল কালারের যে লাইন, সেটা হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। দেখুন মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড কনসিস্টেন্ট বেসিসে রিটার্ন দিচ্ছে 39%। আর বাকি তার সেকেন্ড যে ফান্ড রয়েছে সে কত রিটার্ন দিচ্ছে, সে রিটার্ন দিচ্ছে 34%, মানে 5%-এর ডিফারেন্স। এবার 5%কে কম ভেবেন না, মোটামুটি 5 থেকে 7% রিটার্ন কিন্তু আমরা ফিক্সড ডিপোজিট দেয়। তাই 5% যখন আপনি চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করবেন, যখন আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেশন করবেন, এই 5% অনেক বড় মাত্রায় আমরা পোর্টফোলিওর কর্পাসকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমাদের বেস্ট ফান্ড কি পেয়ে গেলাম, আমাদের বেস্ট ফান্ড চলে এলো মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। তাহলে বেস্ট ফান্ড কি দেখতে পাচ্ছি, 39% রিটার্ন মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। সো তাহলে এবার আমরা বেস্ট ফান্ড পেয়ে গেলাম, তাহলে যাবো ইনভেস্ট করে দেবো, তাই তো? একদম নয়। দেখুন প্রথমে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার দরকার একটা ডিম্যাট অ্যাকাউন্টের, আর আমাদের ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, সেখানে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন, সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু
এই ফান্ডটা জেনে নিলেন, গিয়ে ইনভেস্টমেন্ট একদম করবেন না। আপনি নিজে রিসার্চ করুন, ঠিক সেম প্রসেসে আপনি ট্রাই করুন। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন বেস্ট ফান্ড কী রয়েছে আপনার জন্য। বেস্ট মিড ক্যাপ ফান্ড আপনিই সিলেক্ট করতে পারবেন। আর আপনি এতটাই স্কিলড হয়ে যাবেন যে আপনি নিজের জন্য বাকি সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকেও ফান্ড কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এবার বিষয় হচ্ছে, আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাকে বেস্ট ফান্ড দেখানো নয়। আমি প্রথমে বলেছিলাম আমার উদ্দেশ্য ছিল আপনাকে নলেজ দেওয়া যে আপনি আপনার জন্য নিজের থেকে কীভাবে ফান্ড সিলেক্ট করতে পারবেন। তাহলে এই যে ভিডিওতে এতটা টাইম নিলাম, তাহলে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনার লাইফে আমি একটু হলেও ভ্যালু এডিশন করতে পেরেছি এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেও ভিডিওটা শেয়ার করে দেবেন। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়। দেখুন, এটা তো খুব ইজিলি 5 মিনিটের মধ্যে আপনি ফান্ডগুলো পেয়ে গেলেন, কিন্তু এই 5 মিনিটের এই প্রসেসটা আপনাকে দীর্ঘদিনের পরিশ্রমের পরে আমি শিখেছি। কারণ দেখুন, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে আপনাকে প্রচুর প্রসেস বলা হবে, যেই প্রসেসে আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা আপনাকে দেখাবে। কিন্তু আমি আপনার জন্য সেই প্রসেসগুলো নিয়ে আসি, সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আসি যেই ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজ করে। আমি আপনাকে দেখাতে চাই না যে দেখুন আমার ক্রাইটেরিয়াগুলো কত রকম ক্রাইটেরিয়া আছে, আমি কত কি জানি। আমি আপনাকে এটাই দেখাতে চাই যে সবথেকে সিম্পলেস্ট ওয়েতে আপনি ইজিলি কী করে আপনার জন্য বেস্ট ফান্ড সিলেক্ট করতে পারবেন। আর আমি সবসময় বলি যে এসআইপি থ্রুতে ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট সবসময় মিনিমাম 500 টাকা হলেও ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। ইনভেস্টমেন্ট করবেন কীভাবে, ডেসক্রিপশানে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ফ্রিতে একদমই কোনো চার্জ লাগবে না, একদম জিরো অ্যামাউন্টে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আজকে অনলাইনে ফর্ম সাবমিট করলে আপনার কালকেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর আমি সবসময় বলি অ্যাকাউন্ট ওপেন হওয়া মাত্রই আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন, কারণ আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করেন তাহলে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে। আর আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট না করেন তাহলে এই ভিডিও ভুলে যাবেন, কাল করবো আজ করবো করে সব কিছুই আপনি ভুলে যাবেন, আর আপনার হ্যাবিটও ক্রিয়েট হবে না। তাই হ্যাবিট ক্রিয়েট করুন, ইনভেস্টমেন্টের হ্যাবিট মিনিমাম 500 টাকা থেকে হলেও ক্রিয়েট করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর কোনো যদি প্রবলেম থাকে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অধিকাংশ কমেন্টারি রিপ্লাই করি। আপনি যদি আগের ভিডিওগুলো দেখেন, এখানে আমি প্রত্যেকজনেরই কমেন্টে রিপ্লাই করি। আমার যতটুকু নলেজ রয়েছে তার মধ্যে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করি। তাই কোনো প্রবলেম যদি আপনারও থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার লাইক আমি অ্যাপ্রিসিয়েট করি। নমস্কার।